প্রথমেই দেখে নেব আজকের ৩৫টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। কাটোয়ায় ৪ গরু পাচারকারীকে বেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষিপ্ত জনতা, উদ্ধার ৫টি গরু। অরূপ ঘনিষ্ঠ নেতার বাড়িতে গোপন সুড়ঙ্গ, শিবপুরের শামীমের প্রাসাদ দেখে তাজ্জব পুলিশ। আমি এখন বিজেপি নেতা, মন্দির সংস্কারের টাকা চাইতেই হুমকি তৃণমূল প্রার্থীর, ভাইরাল ভিডিও। নিটের প্রশ্ন ফাঁসে পুলিশের জালে রাজস্থানের ১৫ জন, মূল চক্রী ধৃত জয়পুর থেকে। অবসরের পরেও দিব্যি সরকারি পদেই বহাল, ২৪ ঘন্টায় চাকরি গেল পুনর্নিয়োগে পাওয়া ২৪৩ জন অফিসারের। খোলা হবে মেসি কাণ্ডের ফাইল, দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মন্ত্রী নিশীথ প্রামাণিকের। খেলার জগতে একাধিক বড় পরিকল্পনার ইঙ্গিত। তপসিয়ার বহুতলে আগুন, মৃত্যু অন্তত ২ জনের, গুরুতর দগ্ধ অবস্থায় ৩ জন চিকিৎসাধীন ন্যাশনাল মেডিকেল কলেজে। মাথার দাম ছিল ১৫ লক্ষ, সেই মাওবাদী নেত্রী বেলাকে গ্রেফতার, বাংলার পুলিশের আত্মসমর্পণ আরও এক মাওবাদীর। ১০ দিনের ইডি হেফাজতে সুজিত বসু, আগামী ২১শে মে পর্যন্ত প্রাক্তন দমকল মন্ত্রীকে জেরার নির্দেশ। বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মার, ভাইরাল ভিডিওর জেরে বারুইপুরের আইসি সহ ২ পুলিশকর্তা সাসপেন্ড। মুড়ি মুড়কির মতো ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়েছে তৃণমূল, হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরামের। আরও এক বড় দুর্নীতির ফাইল খুলবে এবার। সংখ্যালঘুরা আমাদের সমর্থন করেছে, তাদের উন্নয়ন নিয়ে বড় কথা বিজেপির। এক ভদ্রলোককে চিনতাম, স্টেপ আউট করে, শিল্প ঘোষণা নিয়ে পরোক্ষে সৌরভকে মিটলেন শ্রমিক। পরাজয়ের গ্লানি ঝেড়ে কলম ধরলেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন ইংরেজি কবিতা ব্রেভ। ঢাকার মাঠে লজ্জায় মুখ ঢাকল পাকিস্তান, প্রথমবার বাংলাদেশের টেস্ট হেরে সিরিজও হাতছাড়া হওয়ার মুখে। তদন্ত হোক, ভয় পাই না, নিশীথের হুঁশিয়ারির পরেই চ্যালেঞ্জ ছুড়লেন আয়োজক শতদ্র। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের নেপথ্যে কি বড় কোনো মাথা? এবার ময়দানে সিবিআই এর স্পেশাল টিম। মদ বিক্রি সরকারের কাজ নয়, ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের, প্রশংসায় কমল হাসান। বিজেপির বঙ্গজয় মনস্কামনা পূরণ, দণ্ডি কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা। রাজনীতির ঘুঁটি সাজাতে ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠক, কি বললেন মমতা অভিষেক? নীল সাদার কলকাতার বদলাচ্ছে রং, মহাকরণ নবান্নের পরে এবার গেরুয়া আলোয় সাজানো হলো বিধানসভা। মুড়ি মুড়কির মতো ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়েছে তৃণমূল, হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরামের। আরও এক বড় দুর্নীতির ফাইল খুলবে এবার। অভিষেকের ভোট হিংসার তত্ত্ব খারিজ, হিজলি শরীফের আগুন শর্ট সার্কিট থেকে, জানালো পুলিশ। সীমান্তে কাঁটাতারের জমি অনুমোদনের শুভেন্দুর কড়া পদক্ষেপ, উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। পশ্চিমবঙ্গে অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেও চোরাগোপ্তা গরু পাচার চলছে বলে অভিযোগ উঠছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এমনই ৪ গরু পাচারকারীকে হাতে নাতে ধরে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ রহিম শেখ, মুজাউদ্দিন শেখ, শেখ মহিদুল্লাহ এবং সালাম আনসার নামে ওই ৪ গরু পাচারকারীকে আটক করেছে। তাদের মধ্যে রহিম শেখের বাড়ি কাটোয়ার খাজুরডিহি গ্রামে, সালাম আনসার কাটোয়ার কদমপুকুর এলাকার বাসিন্দা, বাকি ২ জন নদিয়ার নাকাশিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি গরু। জানা গিয়েছে সকাল ১০টা নাগাদ ৫টি গরু নিয়ে কাটোয়া বাসস্ট্যান্ড হয়ে চাপা পুকুর পার ধরে ভাগীরথী ছেড়াকালী ঘাটের দিকে যাচ্ছিল ওই ৪ জন ব্যক্তি। উদ্দেশ্য ছিল ভাগীরথী নদী পেরিয়ে গরুগুলিকে নদিয়ায় নিয়ে যাওয়া, কিন্তু কাটোয়া শহরের মাধাইতলার কাছে ওই ৫টি গরু সহ ৪ জনকে আটক করেন স্থানীয়রা।
তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়, কিন্তু তারা দেখাতে পারেনি। এরপর ক্ষিপ্ত জনতা গরুগুলি উদ্ধারের পাশাপাশি 4 পাচারকারীকে গণধোলাই দেয়। শেষে তাদের একটি ঘরে আটকে রেখে কাটোয়া থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া গরুগুলিকে একটি আশ্রমের গোয়ালে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রহিম শেখ বলেন, আমাকে গরুগুলি নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিনিময়ে 1,500 টাকা পেয়েছিলাম। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হতো এর বেশি বলতে পারবো না। অন্যদিকে বজরং দলের কাটোয়া নগর কমিটির সংযোজক বান্টি সরকার বলে, রাজ্যে পাচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেও আজ ওই 4 জন গরু পাচারের চেষ্টা করছিল। স্থানীয় বাসিন্দারা তাদের কাছে ওই গরুগুলোর বৈধ কাগজপত্র দেখতে চান, কিন্তু তারা দেখাতে পারেনি। তাই আটক করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি। বাইরে থেকে জরাজীর্ণ ফ্ল্যাট, কিন্তু ভেতরে অবিশ্বাস্য চোখ ধাঁধানো পরিবেশ। মধ্য হাওড়ার বেতাজ বাদশাহ শামীম আহমেদ শিবপুরে খোঁজ মিলল তার আলিশান মহলের, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ। দামি আসবাবপত্র থেকে শুরু করে ঝাঁ চকচকে বিলাসবহুল সামগ্রী। ভাইরাল সেই ভিডিও। মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশাহ শামীম আহমেদ ওরফে বাড়ে তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে ওই এলাকায় দাপট চালিয়ে এসেছে মধ্য হাওড়ার প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ বাড়ে। মধ্য হাওড়া 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী তিনি। মধ্য হাওড়া বিধানসভার সংখ্যালঘু এলাকায় তাকে অনেকে ডনও বলে থাকে। জানা যায় একসময় শামীম ওরফে বাড়ে শপিং মলের সামান্য কর্মচারী পদে কাজ করত। ভোটের ফল ঘোষণার পর চৌড়া বস্তি এলাকা অশান্ত হয়। বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার অভিযোগ হয় বাড়ে ও তার দলবলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বাড়ের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মীর সমর্থকদের ওপর। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মীর সমর্থকরা। পুলিশ কয়েকজনকে আটক করে, কিন্তু ঘটনার মাস্টারমাইন্ড বাড়ে ঘটনার পর থেকেই ফেরার। বাড়ির খোঁজে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযান চালাতে গিয়ে তাজ্জব পুলিশ কর্তারা। পুলিশ অভিযানের একটি ভিডিও ভাইরাল হয়। শামীম 3 তলার ফ্ল্যাটে থাকে, কিন্তু সেই ফ্ল্যাটের মধ্যেই তিনি একটি কুঠুরি বানিয়ে রেখেছিলেন, যা বিলাসবহুল। ওপর থেকে দেখে বোঝা যেত না নিচে এরকম ঘর রয়েছে। বিলাসবহুল ঘর, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, বাথরুম সবই রয়েছে সেখান থেকে সিসিটিভি মনিটরিং করার ব্যবস্থা আছে, কিন্তু ফ্ল্যাটের বাইরে থেকে তা কিছুই বোঝা যেত না। বাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। প্রশ্ন উঠছে, কোথা থেকে এত বিপুল পরিমাণ সম্পত্তি? কার মদতে এত বাড়বাড়ন্ত ছিল শামীম আহমেদের? বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল। বর্ধমান দক্ষিণের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে জোর রাজনৈতিক গুঞ্জন। অডিওটিতে খোকন দাসকে বলতে শোনা যাচ্ছে, আমিও এখন বিজেপি নেতা। যদিও ভাইরাল হওয়া অডিও সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। যদিও তৃণমূল নেতার দাবি তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিজেপির অভিযোগ, বর্ধমানের কাঞ্চননগরে একটি দুর্গা মন্দিরের কাজ করার পর জনৈক এক রাজমিস্ত্রি তার পাওনা টাকা চাইছিলেন। সেই সূত্রেই খোকন দাস ওই মিস্ত্রিকে ফোন করে ধমক দেন বলে অভিযোগ। ভাইরাল হওয়া সেই কথোপকথনের শেষে খোকন দাসকে বলতে শোনা যায়, তুই বিশাল নেতা হয়ে গেছিস নাকি? শোন, আমিও বিজেপি নেতা এখন, সেটা নিয়ে ভাবিস না। জেলা বিজেপির মুখ্য মুখপাত্র কল্যাণ মাঝি এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, একজন সাধারণ রাজমিস্ত্রিকে প্রাক্তন বিধায়ক হুমকি দিচ্ছেন এবং এফআইআর করানোর ভয় দেখাচ্ছেন। তিনি হয়তো ভেবেছিলেন নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে চমকানো সহজ হবে। মানুষ আপনাদের অপকর্মের হিসাব নেওয়ার জন্য মুখিয়ে আছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে বিজেপি কর্মীরা এখন সংযম দেখাচ্ছেন মানে এই নয় যে তারা ভয় পেয়েছেন। পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোকন দাস। তার দাবি, অডিওটির ভুল ব্যাখ্যা করছে বিজেপি। তিনি বলেন, আমি বিজেপির কেউ নই এবং নিজেকে বিজেপি নেতা বলতেই পারি না। কঙ্কালীতলা মন্দিরের বদনাম করার চেষ্টা করা হচ্ছিল, তাই পুলিশকে জানানোর কথা বলেছি। ওই মিস্ত্রি হিসাব দেয়নি বলেই ট্রাস্টের টাকা আটকে আছে। আমি কাউকে কোনো হুমকি দিইনি। নিট ইউজি 2026 পরীক্ষায় ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গত 3 মে অনুষ্ঠিত হওয়া মেডিকেল প্রবেশিকা পরীক্ষার পর থেকেই বিভিন্ন সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি গুরুতর আকার নেওয়ায় পরীক্ষার মাত্র 9 দিনের মধ্যেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
তদন্তে নেমে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি ইতিমধ্যেই 15 জনকে আটক করেছে। সিকার জেলা থেকে তাদের ধরা হয়েছে। পাশাপাশি জয়পুর থেকে মনীষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাকে এই চক্রের মূল চক্রী বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান রাজস্থানের সিকার থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। দিল্লিতে বিক্ষোভও শুরু হয়েছে। ঘটনাটি নতুন নয়, 2024 সালেও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় অভিযোগ ওঠে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসেস স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তদন্তে নামে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। স্কুলের অধ্যক্ষ, সহ অধ্যক্ষ ও এক কর্মীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় আধপোড়া প্রশ্নপত্র। সিবিআই এর দাবি ছিল পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিল নামে এক যুবকের সঙ্গে যোগসাজশ করে স্কুল কর্তৃপক্ষ প্রশ্নপত্র ফাঁস করেছিল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র রাখা বাক্স খুলে সেখান থেকে কিছু প্রশ্নপত্র বের করা হয়। পরে সেই প্রশ্ন সমাধানের জন্য মেডিকেল পড়ুয়াদের ব্যবহার করা হয়, যাদের সলভার বলা হতো। সেই উত্তরপত্র লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়েছিল। 2026 সালে ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই দুর্নীতির শিকড় কত দূর পর্যন্ত বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা জড়িত। তৃণমূল আমলে অবসরের পরেও বহু সরকারি আধিকারিকদের বিভিন্ন সরকারি দপ্তরে পুনর্নিয়োগ করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই অবসরের পরেও চাকরি করা এই সমস্ত আধিকারিকদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারের পর মঙ্গলবার ফের এই অবসরপ্রাপ্ত পুনর্নিয়োগ বাতিলের জন্য ফের কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পুনর্নিয়োগপ্রাপ্ত গ্রুপে অফিসারদের মেয়াদ অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়। রাজ্য সরকারের এই নির্দেশের ফলে 24 ঘন্টার মধ্যে পুনর্নিয়োগ পাওয়া 243 জন আধিকারিকের চাকরি গেল। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন বোর্ড, সংস্থা, পাবলিক সেক্টর ইউনিট এবং দফতরে কর্মরত অফিসারদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থ, শ্রম, তথ্য কমিশন সহ একাধিক দফতরের অফিসারদের এই তালিকায় রয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে মন্ত্রিসভা প্রথম বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমায় 5 বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজেপির সংকল্পপত্রে অন্যতম প্রতিশ্রুতি ছিল রাজ্য সরকারি দফতরের শূন্য পদ পূরণ। ক্ষমতায় এসেই তাই অবসরের পরেও সরকারি পদ আঁকড়ে থাকা আধিকারিকদের নিয়োগ তাই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মেসি কাণ্ড নিয়ে মুখ খুললেন নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে একগুচ্ছ উন্নয়নমূলক বার্তা দেওয়ার পাশাপাশি মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরে এসেছিলেন। সঙ্গে ছিলেন সুয়ারেস, ডি পলরা। সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অব্যবস্থাপনা এবং টিকিট থাকা সত্ত্বেও সাধারণ মানুষের ভোগান্তি ও ভাঙচুর গোটা বিশ্ব দেখেছিল। তোলপাড় হয়ে গিয়েছিল ফুটবল দুনিয়া। এবার দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের ফাইল খতিয়ে দেখার ইঙ্গিত দিলেন বাংলার ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নিশীথ প্রামাণিক বলেন, মেসি কাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমি সেই সংক্রান্ত ফাইল চেয়েছি। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। টিকিটের টাকা ফেরত দেওয়া যায় কিনা তা নিয়েও কথা হবে, তদন্তও করা হবে। এছাড়া বাংলার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিশীথ প্রামাণিক বলেন, প্রথম যেদিন আমাকে মুখ্যমন্ত্রী বললেন যে আমি ক্রীড়ামন্ত্রী হচ্ছি, তখন তাকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছি। দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে ক্রীড়া পরিকাঠামো পরিদর্শন করেছি। সেখানকার ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার তৈরির পরিকল্পনা করেছিলেন এবং বেশিরভাগ জায়গায় তা বাস্তবায়িত হয়েছে। আমি বাংলার প্রতিনিধি হিসেবে বারবার রাজ্যের ক্রীড়া দপ্তর ও মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে কোনো সাড়া পাইনি। নিজের জন্মভূমির জন্য মন্ত্রী হয়ে কাজ করতে না পারার কষ্ট ছিল, তাই এবার দায়িত্ব পেয়ে ভালো লাগছে। এই যন্ত্রণা কিছুটা কমলো। তপসিয়ার 5 তলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। 5 তলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত
জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে তপসিয়ার 50/1 জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন 5-6 জন। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা খবর দেন দমকলে। সূত্রের খবর, 1:45 নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে আটকে থাকা ব্যক্তিরা বাইরে বার হতে গিয়ে সমস্যায় পড়েন। দমকল কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু আগুনের তেজ বেশি থাকায় তাদের বেগ পেতে হয়। পরে সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে 2 জনকে মৃত ঘোষণা করেন। আরও 3 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কী কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক কাজ। আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। গ্রেফতার ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রী। ধৃতের নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা, বয়স 60 বছর। কলকাতার উত্তর কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে তিনি নদিয়ার চাকদহের বাসিন্দা। অপরদিকে আরও এক মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তার নাম মাধাই। আজ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট সিপি এসটিএফ ভি সলোমন, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং। সেখানে হাজির করানো হয় মাধাই বাবুকে। তিনি সাংবাদিকদের সামনে বলেন, আমি পার্টিতে যুক্ত হয়েছিলাম, তখন পার্টির রীতিনীতি সবই ভালো ছিল। পরে দলের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে। আমি সেই সব বিচার করে সমাজের মূলধারায় ফিরে আসার চিন্তা ভাবনা করেছি। আমি বলেই এসেছি যে আমি আত্মসমর্পণ করে কাজ করব। আমি এতদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শেষমেশ স্যারেন্ডায় ছিলাম। ওইখান থেকে আমার শারীরিক অবস্থার অবনতি হতেই আমি ফিরে এসেছি। বস্তুত মাধাই জঙ্গিপাড়া, হুগলির বাসিন্দা। 2007 সালে এ রাজ্যে গ্রেফতার হয় পুলিশের হাতে। জামিন পেয়ে ঝাড়খণ্ড গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তবে এখন মূল স্রোতে ফিরে আসতে চাইছেন তিনি। অপরদিকে পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া মাওনেত্রীর শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়। জানা যাচ্ছে 2005 থেকে 2006 সালে এ রাজ্যে সক্রিয় ছিলেন। পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিন পেয়ে আবারও সংগঠনে যুক্ত হন তিনি। ঝাড়খণ্ডেও রয়েছে একাধিক মামলা। তার 15 লক্ষ টাকা মাথার দাম ঘোষণা করেছিল সে রাজ্যের পুলিশ। কোনো এক কারণে তিনি কলকাতায় এসে থাকছিলেন। সেই খবরই যায় এসটিএফ এর কাছে, আর তারপরই গ্রেফতার হন তিনি। সুজিত বসুকে 10 দিনের ইডি হেফাজত দিল আদালত। আগামী 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে প্রাক্তন দমকল মন্ত্রীকে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে মানি লন্ডারিং বা কালো টাকা সাদা করার গুরুতর অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ব্যাংকশাল আদালতে সুজিতকে পেশ করে 10 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারীরা। ইডির দাবি, গত 7 বছরে সুজিত ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন রেস্তোরাঁর অ্যাকাউন্টে প্রায় 8 কোটি টাকার হদিশ মিলেছে, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেনি প্রাক্তন মন্ত্রী। ইডির তরফে আদালতে জানানো হয়েছে, করোনাকালে যখন সমস্ত ব্যবসা ঢুকছিল, ঠিক সেই সময় সুজিত বসুর একটি চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে প্রায় 2 কোটি টাকা জমা পড়ে। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি অনুযায়ী গত 7 বছরে মন্ত্রীর পরিবারের নামে থাকা একাধিক রেস্তোরাঁর ব্যাংক অ্যাকাউন্টে মোট 8 কোটি টাকার লেনদেন হয়েছে। এরই সন্দেহ, নিয়োগ দুর্নীতির সংগৃহীত কালো টাকা এই রেস্তোরাঁর ব্যবসার আড়ালে ঘুরিয়ে সাদা করা হয়েছে। এখানেই শেষ নয়, সূত্র মারফত জানা যাচ্ছে, একই মামলায় ধৃত অয়নশীলকে জেরা করে ইডি জানতে পেরেছে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছিলেন সুজিত বসু। ইডির দাবি, তাদের কাছে অন্তত 150 জনের তালিকা রয়েছে যারা সুজিত বসুর নাম করে চাকরি পেয়েছিলেন। তবে চাকরির বিনিময়ে শুধু টাকা নয়, কখনো ফ্ল্যাট নেওয়া হয়েছে, কখনো অন্য সুবিধা নেওয়া হয়েছে। শেয়ার মার্কেটেও এই টাকা খাটানো হয়েছে বলে সন্দেহ করছে ইডি। এই সমস্ত কিছু তল পেতে 10 দিনের হেফাজত চেয়েছিল ইডি। আদালত সেই মতোই প্রাক্তন মন্ত্রীকে 21শে মে পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার হেফাজতে দিয়েছে সুজিত বসুকে। ভোটের ফল বেরোনোর পর বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কড়া পদক্ষেপ করল রাজ্য পুলিশ। সাসপেন্ড করা হলো দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে। ঘটনার সূত্রপাত হয় গত 5ই মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক পরের দিন। বিজেপির দাবি, সেদিন বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে রাস্তায় দেখা মাত্রই চড়াও হয় পুলিশ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয়ে দেখা যায় আইসি সমর দে সহ বেশ কয়েকজন পুলিশকর্মী ওই বিজেপি প্রার্থীকে কার্যত মারধর করতে করতে পুলিশের গাড়িতে তুলছেন। তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়, ফল প্রকাশের পর
বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বারুইপুর থানার আইসি ও অন্য আধিকারিকরা। কিন্তু বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই তাকে রাস্তায় আটকে মারধর করে পুলিশ। শুধু তাই নয়, তার নামে মিথ্যা মামলাও সাজানো হয়েছে বলে তিনি রাজ্য পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিশ্বজিৎ পালের সেই অভিযোগের ভিত্তিতেই বিভাগীয় তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। প্রাথমিক তদন্তে ওই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের সারবত্তা মেলায় তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট পরবর্তী হিংসা এবং পুলিশের অতি সক্রিয়তা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন বারুইপুর থানার আইসির সাসপেনশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মন্ত্রী হয়েই কাজে নেমে পড়লেন শিক্ষক ক্ষুদিরাম টুডু। মঙ্গলবারই বর্ধমানে নিজের অগ্রাধিকার জানিয়ে দিলেন তিনি। ফেক এসটি সার্টিফিকেট নির্মূল করব, অবৈধ মাদ্রাসা বন্ধ করব। বর্ধমানের সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন নবনিযুক্ত রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছেন। মঙ্গলবার নিজের বাসস্থান বর্ধমানের সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সে সাংবাদিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তাও। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করে গঠিত মন্ত্রিসভায় 5 জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে অন্যতম ক্ষুদিরাম টুডু এদিন বলেন, আগামী দিনে আমার দপ্তরের কাজ ভালোভাবে সম্পন্ন করতে চেষ্টা করব। সরকারের প্রতিটি দপ্তর মারফত আমরা উন্নয়ন করব। মন্ত্রী এদিন অভিযোগ করেন, প্রায় 15 বছরে প্রচুর আদিবাসী হয়েছেন। দুয়ারে সরকারের নাম করে তৃণমূল সরকার যেভাবে মুড়িমুড়কির মতো ফেক এসটি সার্টিফিকেট দিয়েছে তা নির্মূল করব। এটাই আমার কাছে প্রথম চ্যালেঞ্জিং বিষয়। জঙ্গলমহলের আদিবাসীদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, ওখানে এখনো পানীয় জল ভীষণ সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং আদিবাসী হোস্টেলগুলো বিগত সরকার কার্যত বন্ধ করে দিয়েছে। নতুন সরকার গঠনের পর আমি ব্যবস্থা করব যাতে আদিবাসী ছেলেমেয়েরা বিনা পয়সায় হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।